আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা করছি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার, আচ্ছা অডিও, কার অডিও চলছে? অডিওটা অফ কর। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার 2013 সালের কোশ্চেনটা আমরা সলভ করছি, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেনটাই দেখ কি বলছে, দ্য টার্ম বার্ক ইন টিম্বার রেফার টু স্যাপউড, আউটারমোস্ট লেয়ার, মেডিউলা, ক্যাম্বিয়াম। বল কি হবে? বার্ক কথাটা কোথায় শুনেছিস টিম্বারে? কি ক্যাম্বিয়াম। বার্ক কথাটা কোথায় শুনেছিস? আউটার মোড লেয়ার, ওইটা হবে, আউটার মোস্ট লেয়ারে হবে। তাহলে আমরা এখানটা হেডিং দেব, নোট আকারে লিখব, স্ট্রাকচার অফ টিম্বার। স্ট্রাকচার অফ টিম্বার, ঠিক আছে? স্ট্রাকচার অফ টিম্বার করে আমরা একটা টিম্বারের ছবি আঁকবো। ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে আমাদের। টিম্বারে একটা ক্রস সেকশনের ছবি আঁকছি, এটা এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। ঠিক আছে, এই হচ্ছে পুরো টিম্বারের লেয়ার। এবার প্রত্যেকটাকে বলবো, সবচেয়ে আউটার মোস্ট পোর্শনটাকে আমরা কি বলি? বার্ক বলি। একটা গাছের বাইরের যে ছাল সেটাকে আমরা বলি বার্ক, তাই তো? তারপরে লেয়ারটাকে আমরা কি বলি বল? শ্যাপুড বলি, তাই তো? শ্যাপুড বলি। তারপরে লেয়ারটাকে আমরা কি বলি বল? হার্ডউড। HEART, তাই তো? হার্ট না হার্ড? হার্ট তো না, হার্ট ভালো। HEART। তারপরটা কি? পিথ, তাই তো? এই হচ্ছে আমার চারটে পোর্শন, একটা টিম্বারের স্ট্রাকচারের চারটে পোর্শন। এবার এইখানে প্রশ্ন আসতে পারে যে ক্যাম্বিয়াম লেয়ারটা কোথায় থাকে? তাহলে ক্যাম্বিয়াম যে লেয়ারটা, সেই ক্যাম্বিয়াম লেয়ার হচ্ছে এই হার্টউড আর স্যাপউড, এদের মাঝামাঝি পোর্শনগুলোতে ক্যাম্বিয়াম লেয়ারগুলো থাকে। হার্টউড আর স্যাপউড এদের মাঝামাঝি পোর্শনগুলোতে থাকে আমাদের ক্যাম্বিয়াম লেয়ার। ক্যাম্বিয়াম লেয়ার। আর মেডুলারি রে কোথায় থাকে? মেডুলারি রে হচ্ছে আমাদের এই সেন্টার পয়েন্ট থেকে ক্যাম্বিয়াম লেয়ারের একদম ট্যানজেন্সিয়াল বরাবর যে রেগুলো বের হয় সেগুলোকে আমরা বলি মেডুলারি রে, তাই তো? ক্যাম্বিয়াম লেয়ারটা কোথায় বললেন আপনি? বললেন ক্যাম্বিয়াম লেয়ারটা যেটা হচ্ছে, দেখ এই যে স্যাপউড আর হার্টউড এদের দুটোর সংযোগস্থলের কাছাকাছিতে থাকে মেনলি। তার মানে এই নয় যে শুধু স্যাপউডেও থাকতে পারে, হার্টউডেও থাকতে পারে, দুটোর মধ্যে থাকতে পারে, মিলেমিশে থাকে, ঠিক আছে? তো এইটাকে বলা হচ্ছে আমাদের, কি বললাম, এটাকে বলছি মেডিউলারি রে, তাই তো? মেডিউলারি রে। এই হচ্ছে টিম্বারের স্ট্রাকচারের পুরো জিনিস, ঠিক আছে?
এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে স্ট্রাকচার অফ টিম্বারের। তাহলে এবার আমরা আসি কোশ্চেনেতে। কোশ্চেনে কি বলেছে, দ্য টার্ম বার্ক, বার্কের এই যে ওয়ার্ডটা এটা তাহলে কিসে আসছে, স্যাপউড, আউটার মোস্ট লেয়ার, ক্যাম্বিয়াম, মেডুলা। তাহলে অবশ্যই অ্যান্সার হবে আউটার মোস্ট লেয়ার। ঠিক আছে, ক্লিয়ার তো রে? হ্যাঁ স্যার ক্লিয়ার। এই 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 ছবিটা সবাই এঁকেছিস তো? আচ্ছা স্যার। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 হলো। কোশ্চেন নাম্বার 1 না, এটা কত নম্বর কোশ্চেন ছিল রে? 121। তাহলে কোশ্চেন নাম্বার 121 হলো। বেশ, দ্বিতীয়, the arches support the loads mainly by axial tension, thrust, shear আর bending। তোদের এখনো আর্চ পড়াইনি তাই তো? তাহলে আর্চ স্যার কি বেন্ডিং হবে স্যার? ঠিক আছে, ওটা দেখছি, আগে আর্চটা একটু বুঝিয়ে দিই, নাহলে তোরা বুঝতে পারবি না। আর্চের যতটুকুনি আমাদের দরকার ততটুকুনি আমরা একটু দেখে নিই, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1 2 2 সবসময় কোশ্চেন সলভ এইভাবে করবি, ঠিক আছে? তাহলে কি বলতো, তোদের এই জিনিসগুলো হচ্ছে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়। আচ্ছা, এটা কিসের কোশ্চেন আগে আমরা দেখিনি। আর্চেস সাপোর্ট দ্য লোডস মেনলি বাই অ্যাক্সিয়াল টেনশন, শিয়ার, থ্রাস্ট আর বেন্ডিং। তার মানে হচ্ছে এটা স্ট্রাকচারাল অ্যানালিসিসের কোশ্চেন, তাই তো? তো স্ট্রাকচারাল অ্যানালিসিসের ছোট্ট করে বেসিক আমরা কিছু কনসেপ্ট আমরা জেনে নেব ছোট্ট করে। পুরো জিনিসটা জানার দরকার নেই, আমাদের বেসিক যে জিনিসটা দরকার সেই জিনিসটাই আমরা বলবো। দাঁড়া, যেগুলো বলবো সেগুলো ভালো করে লিখে নিবি। তাহলে হেডিং দে আর্চেস। আর্চেস, আর্চেস জিনিসটা কি? আর্চেস জিনিস যেটা হচ্ছে যে আমাদের যখন কোনো বিম ঠিক এরকম বেন্ডিং পোর্শন অবস্থায় থাকে, ঠিক আছে, এবং তার স্প্যানটা অনেক বেশি হয়, তখন এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি আর্চ, তাই তো? এই ধরনের স্ট্রাকচার অনেকটা দেখতে হয় আর্চগুলো। এটা ধর সাপোর্ট আছে, ঠিক আছে? এটা মোটামুটি আমি একটা স্ট্রাকচার করেছি। তো এর যে টপ পয়েন্ট তাকে আমরা বলি ক্রাউন, ঠিক আছে? টপ পয়েন্টকে আমরা ক্রাউন বলি। এই যে আর্চের বাইরের দিকে যে দেওয়ালটা হয় তাকে বলা হয় এক্সট্রোডাস, এক্সট্রোডাস, ঠিক আছে? আর ভেতরের দিকে যেটা থাকে তাকে বলা হয় ইন্ট্রোডাস। তো ক্রাউন আর এক্সট্রোডাসের মধ্যে পার্থক্য কি? বলছি, ইন্ট্রাডস, এক্সট্রাডস, ইন্ট্রাডস। ক্রাউনটা হচ্ছে সবচেয়ে একদম হাইয়েস্ট পয়েন্টটাকে ক্রাউন বলে, এক্সট্রোডাসের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টটাকে ক্রাউন বলে, ঠিক আছে? তো এইটাকে আমাদের বলা হচ্ছে অ্যাবাটমেন্ট, যেটার উপর সাপোর্ট করা থাকে, এটাকে বলা হয় অ্যাবাটমেন্ট, এটাকে বলি আমরা অ্যাবাটমেন্ট, ঠিক আছে? এই যে লাইনটা, যে লাইনটার উপর হচ্ছে তোর সেন্টার লাইনটা হচ্ছে দাঁড়িয়ে আছে, এই জায়গাটাকে বলা হয় স্প্রিং লাইন, স্প্রিং লাইন, ঠিক আছে? এই যে হাইট থেকে, ভালো করে জিনিসটা দেখ, এই হাইট থেকে আমাদের এই যে হাইটটা আসছে একদম এক্সট্রোডাসের হাইট, এইটাকে আমরা বলি রাইস, ঠিক আছে? এই টার্মটা কিন্তু আমাদের দরকার, ঠিক আছে? তো দেখ, এখন স্ট্রাকচারাল অ্যানালিসিসে আমাদের স্ট্রাস হচ্ছে অনেক প্রকারের, 3 প্রকারের মেনলি আমরা দেখতে পাই, ঠিক আছে? এটা সবার হয়ে গেছে। আমরা 3 প্রকারের মেনলি ট্রাস দেখতে পাই। একটা হচ্ছে বলা হয় 3 হিঞ্জ আর্চ। 3 হিঞ্জ আর্চগুলো কিরকম হয়, এইদিকে ধর একটা হিঞ্জ আছে, এইদিকে ধর আর একটা হিঞ্জ আছে, ঠিক আছে? আর এদের মধ্যে এইখানে একটা হিঞ্জ থাকছে, এখানে একটা হিঞ্জ থাকছে, আর এর ঠিক টপ পয়েন্টে একটা হিঞ্জ থাকছে, ঠিক আছে? তো এই ধরনের হলে একে বলা হয় 3 হিঞ্জ আর্চ। 3 হিঞ্জ
আর্চ। এই স্ট্রাকচারগুলো হচ্ছে সবসময় মনে রাখবি ডিটারমিনেট স্ট্রাকচার হয়। 3 ইঞ্চ আর্চ হচ্ছে ডিটারমিনেট হয়, ঠিক আছে। আর একটা স্ট্রাকচার হয় সেটা হচ্ছে 2 ইঞ্চ আর্চ, যাদের হচ্ছে এই মিডল পয়েন্টে কোনো হচ্ছে হিঞ্জ থাকে না, ইন্টারনাল কোনো হিঞ্জ থাকে না। এই ধরনের আর্চকে আমরা বলি 2 হিঞ্জ আর্চ। অর্থাৎ কি, এদের মধ্যে শুধু এই সাপোর্টগুলোতেই হিঞ্জ থাকছে, তাহলে একে বলবো 2 হিঞ্জ আর্চ। স্যার বল। 3 ইঞ্চ আর্চের আরেকটা ইঞ্চ কোথায়? এই যে এখানে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এটা হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার হয়। ইনডিটারমিনেট টু ফার্স্ট ডিগ্রি, 1 ডিগ্রি, ঠিক আছে। এর যেহেতু একটা কম আছে সেই জন্য 1 ডিগ্রি, ঠিক আছে। আর একটা হয় সেটা হচ্ছে বলা হয় ফিক্সড আর্চ, যেটা জেনারেলি আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে দেখতে পাই, ঠিক আছে। তাহলে এদের যে সাপোর্টগুলো হয় সেগুলো হচ্ছে পুরোপুরি ফিক্সড হয়, ঠিক আছে। তো এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি ফিক্সড আর্চ, ঠিক আছে। এই স্ট্রাকচারগুলো সব ইনডিটারমিনেট হয়। ইনডিটারমিনেট হয় আর এর হচ্ছে ডিগ্রি হচ্ছে 3rd ডিগ্রি হয়, 3টে ডিগ্রি অফ ফ্রিডম থাকে, ঠিক আছে। তো আর্চ মেনলি কেন কাজ করা হয়, আর্চ কেন করা হয়? আর্চ একটা জিনিস মনে রাখবি, আর্চের মেন যে ফান্ডা সেটা হচ্ছে রিডিউস বেন্ডিং মুভমেন্ট। ধর সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, কোথায় থাকবো, এইখানটায় দেখো। আমার ধর একটা বিশাল লং স্প্যান আছে, ঠিক আছে। সাপোজ ধর একটা ব্রিজ আছে, ঠিক আছে। এর স্প্যানটা দেখবি ধর অনেক বড়, ঠিক আছে। এর উপর ধর আমাদের ইউডিএল দেওয়া আছে, ঠিক আছে। তো যদি এরকম টাইপের স্ট্রাকচার হয় তার ক্ষেত্রে এর যে ডিফ্লেকশনটা অনেক বেশি হবে। স্প্যান যদি যত বড় হবে এর ডিফ্লেকশন কার্ভটাও তো তত বড় হবে, আর এর বেন্ডিং মুভমেন্টটাও তত বড় হবে। তো এই বেন্ডিং মুভমেন্টটাকে রিডিউস করার জন্য এই স্ট্রাকচারগুলোকে এরকম আর্চ টাইপের শেপে বানানো হয়। তো দেখবি যেরকম ব্রিজগুলো হয়, যে বিশাল বড় ব্রিজ, শুধু একটা স্প্যানের মধ্যেই যে ব্রিজগুলো হয় প্রত্যেকটা ব্রিজ দেখবি আর্চ শেপের হয়। দেখবি পাহাড়ি অঞ্চলে যে ব্রিজগুলো হয় এরকম টাইপের ব্রিজগুলো হয়, দেখবি এই একটা আর্চ নিচে থাকে, ঠিক আছে। তারপরে এই সাইডে দেখবি এগুলোকে কানেক্টিভ করা থাকে, এরকম ভাবে কানেক্ট করে জিনিসগুলোকে স্ট্রাকচার করা হয়। মানে কি, এই পুরো আর্চটা হচ্ছে এই পুরো বেন্ডিং মুভমেন্ট লোডটা নেয়। এটা যদি না করে শুধু যদি আমি এরকম প্লেন করতাম তাহলে এর ডিফ্লেকশনটা অনেক বেশি হতো। আর্চ কি করে, প্রথমে আগে কি হয়, নিজে আগে লোডটাকে নিয়ে আগে নিজেকে আগে স্ট্রেট করার চেষ্টা করে, যেমন প্রি স্ট্রেস কংক্রিটের ক্ষেত্রে দেখেছি। তারপর জিনিসটা ডিফ্লেক্ট হতে শুরু করে, ঠিক আছে। সুতরাং অনেক বেশি বেন্ডিং মুভমেন্ট ক্যারি করতে পারে আর্চ স্ট্রাকচার নর্মাল স্ট্রাকচার থেকে। তাহলে এইখানে আমরা একটা জিনিস বেসিক জিনিসটা বুঝলাম, শুধু বেসিকটা আমি বোঝাচ্ছি। আমি এখানে পুরো আর্টস চ্যাপ্টার আমি এখন বোঝাবো না, সময় নষ্ট হবে ফালতু ফালতু। শুধু বেসিক জিনিসগুলো আমাদের এখানে কনসেপ্টের জন্য দরকার। তাহলে আর্চের যে সাপোর্টগুলো আছে, এই যে লোডটা এরা কি করছে, এরা মেনলি যে বেন্ডিং মুভমেন্ট যেটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসটাকে হচ্ছে আমাদের এখানে রেজিস্ট করছে, ঠিক আছে। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হলো আমাদের বেন্ডিং। আর্চ তাহলে সবসময় মনে রাখবি বেন্ডিংকে কন্ট্রোল করে। বেশ, নেক্সট পয়েন্ট, দ্য স্ট্রেংথ অফ কংক্রিট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াটার সিমেন্ট রেশিও। So water cement ratio.
ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে স্ট্রেংথ কি হয়, কমে, তাই তো? হ্যাঁ স্যার, সিমেন্ট এগ্রিগেট রেশিও বাড়লে, তো বাড়ে। সিমেন্টের পরিমাণ বাড়লে স্ট্রেংথ বাড়বে। স্যান্ড সিমেন্ট রেশিও, স্যান্ডের পরিমাণও যদি বাড়ায় স্ট্রেংথ বাড়বে। ওয়াটার এগ্রিগেট রেশিও, এইটা একটু গন্ডগোল আছে। সিমেন্টের কংক্রিটের স্ট্রেংথ ওয়াটার সিমেন্ট রেশিওর উপর ডিপেন্ড করে আমরা জানি, ঠিক আছে? সিমেন্ট স্যান্ডের রেশিওর উপর কি ডিপেন্ড করে স্ট্রেংথ অফ কংক্রিট? হ্যাঁ অবশ্যই, নাহলে তোর M20 M15 এইগুলো তো তোর চেঞ্জেস হবে না, না? সিমেন্ট এগ্রিগেট রেশিও এটারও উপর হচ্ছে স্ট্রেংথ ডিপেন্ড করবে, তাই তো রে? একটা বেসিক জিনিস দিয়ে বুঝি, দাঁড়া, একটা বেসিক জিনিস দিয়ে বুঝি আমরা এখানে, ভালো করে দেখ। আমরা ধরে নিচ্ছি M15, M20 আর M25, এদের সিমেন্ট স্যান্ডের রেশিও গুলো বলতো আমাকে। 1:2, এটা কি 1:2:3, 1:2, থ্রি নয় স্যার, ফোর তো। আচ্ছা 4, 1:2:4, 1:1.5:3, আর এটা হচ্ছে 1:1:2, তাই তো? তার মানে হচ্ছে এটা সিমেন্ট, এটা হচ্ছে স্যান্ড, এটা হচ্ছে এগ্রিগেট, তাই তো? তাহলে আমার বলছে স্ট্রেংথ, তাহলে স্ট্রেংথে প্রথমেরটা বলেছে ওয়াটার সিমেন্ট রেশিও, ওয়াটার যদি বাড়ায়, সিমেন্ট হচ্ছে তোর ফিক্স রেখেছি, ওয়াটারটা বাড়ালে স্ট্রেংথ কমবে, ওয়ার্কিবিলিটি বাড়বে, এটা ঠিক আছে, একটা তো একদমই ঠিক। দ্বিতীয় কোশ্চেনগুলো আমাকে ভ্যালিডিটি আছে নাকি সেটা আমরা চেক করি। সিমেন্ট এগ্রিগেট রেশিও, দেখ এখানে সিমেন্ট আর এগ্রিগেট রেশিওর কথা বলেছে, ঠিক আছে? সিমেন্ট আর এগ্রিগেট রেশিও প্রথমেরটার ক্ষেত্রে দেখ 1:4 আছে, তারপরটা দেখ 1:3 আছে, তারপরটা 1:2। দেখ যত আমাদের এদের রেশিওটা বাড়ছে, এইটা তো মানে বাড়া এদিকে, তত গ্রেড অফ কংক্রিট বাড়ছে, তার মানে স্ট্রেংথ বাড়ছে, তার মানে সিমেন্ট এগ্রিগেট রেশিও স্ট্রেংথ বাড়বে, এটা ঠিকই আছে। এবার হচ্ছে স্যান্ড সিমেন্ট রেশিও, এইটাকে আমাদের একটু বুঝতে হবে। স্যান্ড আর সিমেন্ট, স্যান্ড আর সিমেন্ট, এটা দেখ 2/1, এটা হচ্ছে 1.5/1, আর এটা হচ্ছে 1/1। এইটা কিন্তু উল্টো হচ্ছে, দেখ স্যান্ড আর সিমেন্টের রেশিও যত কমছে স্ট্রেংথ কিন্তু তত বাড়ছে। আমি কেন প্রশ্নটা তুললাম বুঝতে পারলি? দেখ প্রথমেটা দেখ স্যান্ড সিমেন্ট রেশিও কত ছিল, 2:1, তারপর একটা 1.5:1, তারপর একটা 1:1, মানে কি স্যান্ড সিমেন্ট রেশিওটা হচ্ছে কমছে, যত কমছে তত দেখ এদের হচ্ছে তোর স্ট্রেংথটা কিন্তু বাড়ছে, তার মানে কি এইটাতে উল্টো হবে, এই কোশ্চেনটা ভুল আছে। তার মানে কি স্যান্ড সিমেন্ট রেশিও যত কমবে স্ট্রেন তত বাড়বে, তাই তো? তার মানে স্ট্রেংথ অফ কংক্রিট ইনভার্সলি প্রপোর্শনাল টু স্যান্ড সিমেন্ট রেশিও, এটাও ঠিক। এবার হচ্ছে ওয়াটার এগ্রিগেট রেশিও, ওয়াটার আর এগ্রিগেট, ওয়াটার আর এগ্রিগেটের সাথে কোনো রিলেশনশিপ আমার তো জানা নেই, এটা নট নোন, নট নোন, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে পুরোপুরি জানা, তাই তো? এই জিনিসটা আমরা সবাই জানি, সুতরাং এই অ্যান্সারটাই সবাই করার চেষ্টা করবি। কি হলো? স্যার কন্ট্রোল জেড মারুন, দেখুন ঠিক হয়ে যাবে। কন্ট্রোল যেটা হচ্ছে না তো, স্যার কন্ট্রোল জেড মেরে করে দেখুন কেন হচ্ছে কিন্তু।
এটা বেন্ডিং হলো, এটা হয়ে গেল আউটার মোস্ট লেয়ার। ঠিক আছে, সবাই এটা বুঝতে পারলি ওয়াটার সিমেন্ট রেশিও কেন হচ্ছে? এইটাই অ্যান্সার করবি। কোনো কোশ্চেনে যদি দেখবি কোনো ডাউট আছে, কোশ্চেন যেটা হচ্ছে সবচেয়ে বেশি জানিস সেই কোশ্চেনটার অ্যান্সারটা সেইটা করার চেষ্টা করবি সবসময়। বেশ, নেক্সট কোশ্চেনটা পড়তো একটু। কেউ একজন পড়, সূর্য পড়। The ordinate of the influence line for the left support reaction of a simple supported beam with an overhang on the left are 1.0 and 1.2 at the left support point and at a free end respectively. If the span of the beam is 5 meters, the length of the overhanging is বলছে the ordinate of the influence line for the left support reaction of a simply supported beam with an overhang on the left are 1 আর হচ্ছে 1.2 at left support, audio top কর, at left support point and at free end respectively. Base, if the span of the beam is 5 meter, the length of the overhang is. কোশ্চেনটা বুঝতে পারলি কেউ? এটা কি আইএলডি কোশ্চেন? কোশ্চেনটা কি বলছে দেখ ভালো করে। হ্যাঁ, এটা আইএলডি এরই কোশ্চেন। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম সম্পর্কে তোদের আইডিয়া আছে তো? না স্যার। হুম, বেশ, তাহলে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা আমি একটু বলে দিই, তারপরে তোরা কোশ্চেনটা করবি। বিক্রম এত লেট হলো কেন রে? স্যার একটা বন্ধুর ল্যাপটপে মাথা বোর্ড চেঞ্জ করতে গেছিলাম স্যার। কি বন্ধুর ল্যাপটপ মাথা ভেঙে গেছে? কি বলছিস? ল্যাপটপে মাদার বোর্ড স্যার চেঞ্জ মানে পুড়ে গেছে, ও চেঞ্জ করতে গেছিলাম স্যার। বেশ, তাহলে আমরা একটু ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা সম্পর্কে একটু জেনে নিই। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম যতটুকুনি লাগবে ততটুকুনি আমরা এখন শিখবো, ঠিক আছে? পরে আবার যখন আমরা হচ্ছে মেন টপিকে আসবো তখন হচ্ছে আরো ডিটেলসে শিখবো। দাঁড়া, আমাকে রামামুথমের বইটা বার করতে হবে। রামামুথমের বইটা খুব সুন্দর করে করা আছে। বেশ, তো ইনফ্লুয়েন্স লাইনের কনসেপ্টটা কি দেখ। ইনফ্লুয়েন্স লাইনের কনসেপ্টটা আর কিছুই নয়, আমাদের একটা যখন সাপোর্ট থাকে, ঠিক আছে, ধর সাপোজ এটা আমার একটা সাপোর্ট, ঠিক আছে। এবার এই সাপোর্টটার উপর যে কোনো একটা ধর ইউনিট লোড, ঠিক আছে, জিনিসটার নাম কি বললাম? ইউনিট লোড। ইউনিট লোড, একটা ইউনিট পয়েন্ট লোড। ইউনিট লোড মানে যার ভ্যালু হচ্ছে সবসময় 1 হয়, ঠিক আছে। তো এই ইউনিট লোডটার জন্য আমার এই দুটো সাপোর্টে রিয়াকশনের ভ্যারিয়েশনটা কিরকম টাইপের হবে সেই জিনিসটাই হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। অর্থাৎ এই ইউনিট লোডটা, এটা হচ্ছে রিয়াকশন অ্যাট এর ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। অর্থাৎ দেখ, এই ইউনিট লোডটা যখন হচ্ছে আমার এই জায়গাতে থাকবে, ধর এই ভ্যালুটা হচ্ছে আমার 1, ঠিক আছে,
সাপোজ হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে আমার 1 কিলো নিউটন ভ্যালু। তাহলে এই পুরো আর এ পয়েন্টের ওপর যখন থাকবে তাহলে এ পয়েন্টের পুরো রিয়াকশনটা কত হবে? এখানে পুরো 1ই হবে, তাই তো রে? কারণ পুরো লোডটা তো এই এ পয়েন্ট দিয়ে আর এ দিয়েই তো যাচ্ছে। এবার এই লোডটা যত এইদিকে সরবে এই রিয়াকশন এ পয়েন্টে তার ইনফ্লুয়েন্সটা আস্তে আস্তে কমবে, তাই তো? ইভেন লোডটা যখন একদম পয়েন্ট বি তে চলে যাবে তখন হচ্ছে এই রিয়াকশন অ্যাট এ পয়েন্টের ভ্যালুটা কত হবে? 0 হবে, তাই তো? তো জিনিসটা লোডটা পুরো একদম এরকম ইনক্লাইন্ড ভাবে কাজ করবে। স্যার তাহলে আইএলডিটা কি অ্যাকচুয়ালি মুভিং লোডের জন্য? আইএলডিটা হচ্ছে মুভিং লোড ঠিক বলা যাবে না, আইএলডিটা হচ্ছে কোনো একটা লোডের জন্য কোনো সাপোর্টে ওই লোডটা বিভিন্ন পজিশনে যদি রাখা হয় তাহলে ওই সাপোর্টের ওপর সেই লোডটার কতটা ইনফ্লুয়েন্স থাকছে, ঠিক আছে? আমার পুরো স্ট্রাকচারটাতে ওই সাপোর্টটা ওই লোডটার জন্য কতটা ইনফ্লুয়েন্স হচ্ছে সেই জিনিসটা বোঝানোর জন্যই আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকতে হয়, ঠিক আছে? ধর এইটা পুরোপুরি, তাহলে এইখানে ভ্যালু হয়ে গেল 1, এখানে ভ্যালু হয়ে গেল 0, ঠিক আছে? সাপোজ ইনফ্লুয়েন্স লাইন বলতে ইনফ্লুয়েন্স লাইন মানে হচ্ছে এই লোডটা এই দুটো রিয়াকশনের উপর কিরকম ভাবে ইনফ্লুয়েন্স করছে, মানে এই ইউনিট লোডটা বিভিন্ন পজিশনে থাকার ফলে এই দুটো রিয়াকশনে তাদের লোডের ট্রান্সফারটা কতটা হচ্ছে সেটা আমাকে বুঝতে হবে। এই পয়েন্টে ধর যে ট্রান্সফারটা যে লোডটা পুরো এ পয়েন্টের উপর দিয়ে যাচ্ছে সেই জন্য দেখ এইখানে হচ্ছে তোর ভ্যালুটা 0। এবার ইউনিট লোডটার দিক যদি মিডল পয়েন্টে থাকে, ভালো করে দেখ, যদি মিডল পয়েন্টে থাকে তাহলে এই লোডটা কি দুদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, সেই জন্য দেখ এইখানের ভ্যালুটা যদি 1 হয় এইখানের ভ্যালুটা দেখ 0.5 কিলো নিউটন আছে, তাই তো? তার মানে রিয়াকশন অ্যাট এ হচ্ছে 0.5 কিলো নিউটন নিচ্ছে যদি মিডল পয়েন্টে লোডটা থাকে। সিমিলারলি যদি সাপোর্ট বি এর ক্ষেত্রে করি তাহলে কিরকম হবে? সাপোর্ট বি এর ক্ষেত্রে যদি আমরা করি তাহলে কিরকম দেখতে পাবো? দেখ সাপোর্ট বি এতে হচ্ছে তোর এই পয়েন্টে বি পয়েন্টে ওর ম্যাক্সিমাম ভ্যালু পাবে 1 কিলো নিউটন, তাই তো? এই ইউনিট লোডটা, আর এই পয়েন্ট হচ্ছে আমার 0। তাহলে আর এই ডায়াগ্রামটা কি হবে? পুরোপুরি একদম এরকম ইনক্লাইন্ড হবে, আমার বেঁকে যাচ্ছে, এটা সোজা করে কাটবি, পুরো ইনক্লাইন্ড। এরও মিডল পয়েন্টে কত হচ্ছে? 0.5 কিলো নিউটন, ঠিক আছে? সুতরাং প্রত্যেকটা পয়েন্টের যে লোডগুলো আসছে সেই লোডগুলো হচ্ছে ওই রিয়াকশনের উপর কিরকম ভাবে কাজ করছে সেই জিনিসটাই হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। আমার সাপোজ ধর এই ডিস্টেন্সটা হচ্ছে এইখান থেকে আমার এক্স, ঠিক আছে? আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এল মাইনাস এক্স, তাহলে ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে তোর আমার যে রিয়াকশনটা আসছে সেটা কত? এল মাইনাস এক্স বাই এক্স, সরি এল মাইনাস এক্স বাই এল, আগের আমরা করেছি, একটা অঙ্ক করলে জিনিসটা আমি আরো ব্যাপারটা ক্লিয়ার বুঝিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? সাপোজ ধর একটা অঙ্ক করছি, একটা অঙ্ক কর, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কিরকম? সাপোজ ধর আমার একটা এই লোড আছে, ঠিক আছে? ধর এইখানে আছে আমার 100 কিলো নিউটন ধর, ঠিক আছে? তারপরে এইখানটাতে ধর আমার 50 কিলো নিউটন, আর এইখানে আর একটা লোড আছে আমার ধর 200 কিলো নিউটন। অঙ্কগুলো কিভাবে সলভ করি আমরা সেটা দেখ। এটা ধর 2 মিটার, এটা ধর 2 মিটার, এটা ধর 3 মিটার, এটা 3 মিটার, ঠিক আছে? এবার নামগুলো দিয়ে দে, এ বি, এই নামটা দিয়ে সি, এটা ডি, এটা হচ্ছে ই, ঠিক আছে? বুঝা গেল? ঠিক আছে? তাহলে আমার এবার দেখ এই যে টোটাল যে লোডগুলো, এই লোডগুলো যখন আমরা করব আগে আমরা কি করি, এই স্ট্রাকচারটা বানানোর পর আগে হচ্ছে তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা আমরা আগে বার করি, ঠিক আছে? রিয়াকশন অ্যাট এর ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আর রিয়াকশন অ্যাট বি এর ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। সাপোজ ধর আমরা যে কোনো একটা পয়েন্টকে ধরে আমরা করি, ঠিক আছে? তাহলে ধর আমরা সাপোজ বিটাকে ধরেই করছি, এইগুলো সোজা লাইন, হ্যাঁ?
যখন এই ধরনের লাইন হবে একটা জিনিস মনে রাখবি যে এইখানে যখন লাইনটা আমরা টানবো তখন কিন্তু ইউনিট লোডের ওপর বেস করে এই লাইনটা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ কি রিয়াকশন অ্যাট বি তে আমার এই যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম এর ভ্যালু সাপোর্ট এ তে কত, বি তে কত 1 হয়, ঠিক আছে? এই ডায়াগ্রামে কত হচ্ছে, এই ডায়াগ্রামে আমার কত হচ্ছে, আর এই ডায়াগ্রামে আমার কত হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার পয়েন্ট এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে বি। তাহলে ই পয়েন্টে আমার কতটা লোড হচ্ছে ভালো করে দেখ। এই টোটাল লেন্থটা কত, টোটাল লেন্থটা কত আমাদের 10 মিটার, ঠিক আছে? তাহলে দেখ এইটা কত আছে 2 মিটার, তাহলে এই 2 মিটার রেসপেক্ট টু 10 মিটারের, তাহলে এর ভ্যালুটা কত হওয়া উচিত? সিমিলার ট্রায়াঙ্গেল যদি করি, দেখ এইটা 1 আছে, এটা হচ্ছে 2, এইটা বার করতে হবে, তাহলে এটা 2, এটা 10 আর ইনটু 1, তার মানে কত, এর ভ্যালুটা হচ্ছে 0.2। এটা দেখ 4 আছে, 4/10 মানে হচ্ছে 0.4, এটা দেখ 4 3 7 মানে হচ্ছে 0.7, আর এটা তো 1। এইভাবে হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা আগে আমরা এঁকে নিলাম, ঠিক আছে? এবার কি করতে হয় দেখ, আগে এটাকে ভালো করে বোঝ, তারপর আমি বলছি। এটা বুঝতে পেরেছিস? এবার আমাকে কি করতে হবে দেখ, তাহলে কি এই যে সি পয়েন্টে 100 কিলোনিউটন যে লোডটা আছে, এই লোডটা এই রিয়াকশন বি তে কতটা ইনফ্লুয়েন্স করছে আমাকে সেটা বার করতে হবে। মানে কি বললাম যে তাহলে 100 কিলোনিউটন লোড at C influenced at reaction B, influence of reaction B at নয় of reaction B, reaction B এর কতটাতে ইনফ্লুয়েন্স করছে সেই ভ্যালুটা কত হবে, এই যে লোডটা আছে ইনটু এর যে ফ্যাক্টর যে ভ্যালুটা সেইটা আমাকে বসাতে হবে। মানে হচ্ছে 100 ইনটু 0.2, তার মানে কত 20 কিলোনিউটন। অর্থাৎ কি এই লোডটা যদি এই পজিশনে থাকে তাহলে হচ্ছে তার রিয়াকশন বি তে কতটা কন্ট্রিবিউট করছে 20 কিলোমিটার, 100 কিলোমিটারের মধ্যে 20 কিলোমিটার এখানে কন্ট্রিবিউট করছে, বাকিটা তাহলে এ করছে। সিমিলারলি তাহলে হচ্ছে তোর এটা কত 50 কিলোনিউটন, তাহলে 50 কিলোনিউটন লোড অ্যাট কোথায় কোন পয়েন্টে আছে, ডি পয়েন্ট, ইনফ্লুয়েন্সড অফ আর বি, রিয়াকশন আর বি তে তাহলে কত হচ্ছে আমাকে বল, এবার তোরা নিজেরা বল। তাহলে 50 ইনটু 0.4, তাই তো? তার মানে এটা কত হচ্ছে 20 কিলোনিউটনই হচ্ছে, তাই তো? আর লাস্ট পয়েন্ট যেটা সেটা কত 200 কিলোনিউটন, তাহলে 200 কিলোনিউটন লোড অ্যাট ই পয়েন্টে, তাই তো? ইনফ্লুয়েন্সড অফ আর বি কত হচ্ছে বল, 200 ইন্টু 0.7, 7 দুগুণে 14, তার মানে 140 কিলোনিউটন। তাহলে অতএব টোটাল রিয়াকশন অ্যাট বি কত হলো, অতএব টোটাল রিয়াকশন অ্যাট বি ইজ ইকুয়াল টু কত হলো 20 প্লাস 20 প্লাস 140 ইজ ইকুয়াল টু 180। এই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের থ্রু দিয়ে না যে কোনো টাইপের লোড যদি তুই দিয়ে দিস না কেন তার সাপোর্ট রিয়াকশন আমরা ইজিলি বার করতে পারি, ঠিক আছে? যে কোনো টাইপের ইউডিএল দাও তাহলে তাহলে কি হবে? আমি করে দিচ্ছি, ইউডিএল এর ক্ষেত্রেও করে দিচ্ছি ওটা। বল স্যার বলছি যে এখানে 1টা যোগ হবে না টোটালের ক্ষেত্রে? এই তো রে,
আমার এই ওয়ান ফ্যাক্টর অফ ইনফ্লুয়েন্স লাইন মানে কি, যেটা একটা জিনিস মনে রাখবি, যে রিয়াকশন অ্যাট বি যখন বার করতে হবে তখন হচ্ছে এই লোডটা মানে W1 ইন্টু হচ্ছে এর যে ফ্যাক্টরটা সেটাকে গুণ করতে হবে, এইটা ইন্টু এর ফ্যাক্টর, এইটা ইন্টু এর ফ্যাক্টর। সবসময় আমরা এটাকে আগে ইউনিট ওয়ান লোড দিয়ে হলে সেই লোড ডিস্ট্রিবিউশনটা কেমন হয় সেইটাকে আগে আমরা ভেঙে নেব, তারপরে হচ্ছে এই ফ্যাক্টরগুলোকে দিয়ে এগুলো সিম্পলি শুধু যোগ গুণ, ঠিক আছে, আর কিচ্ছু নেই। এটা বোঝা গেছে তো? এবার দেখ আমরা সাপোজ ধর একটা ইউডিএল আছে, তাহলে ইউডিএল এর ক্ষেত্রে আমরা কিরকম ভাবে করব। সাপোজ ধর আমার এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, ঠিক আছে, আমার এরকম মিড পয়েন্টে কোথাও একটা সামথিং এ একটা ইউডিএল আছে, সাপোজ ধর এটা 60 কিলোনিউটন পার মিটার আছে, ঠিক আছে, এটা মেইন পয়েন্ট থেকে ধর 1 মিটার ডিস্টেন্সে আছে, ঠিক আছে, এই দিকটা ধর এটা 4 মিটার, এই দিকটাও ধর 4 মিটার, মানে টোটাল হচ্ছে 9 মিটারের আছে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, আমি আর এইসব লিখছি না, এর ক্ষেত্রে তাহলে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম সাপোর্টার বি এর ক্ষেত্রে আমাদের কত হতে পারে বল। তাহলে আমাদের যে ইনফ্লুয়েন্স লাইন যে ডায়াগ্রামটা আগে ইউনিট লোডের উপর বেস করে ডায়াগ্রামটা আমরা আগে এঁকে নেব, ঠিক আছে। সবার ক্ষেত্রে কিন্তু কমন ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটাই আমাদের আঁকতে হবে, শুধু আমাদের এই ফ্র্যাকশনটা কত হচ্ছে সেই জিনিসটা আমাদেরকে বার করে নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে একটা ফ্র্যাকশন হলো, এইখানে একটা ফ্র্যাকশন হলো, এই ভ্যালুটা যদি আমাদের 1 হয়, এটা হচ্ছে বি পয়েন্ট, এর নামগুলো দিয়ে দে, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি, তাহলে এ সি ডি। এবার বল এই ডিসটেন্সে এই ফ্যাক্টরটার ভ্যালু বি কত? পয়েন্ট, স্যার বি পয়েন্টে সবসময় ওয়ানই হবে? হ্যাঁ, সাপোর্ট আর রিঅ্যাকশন বি করছি তো, ওই জন্যই তো বললাম ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামে হচ্ছে এই কার্ভটা হচ্ছে ভ্যালুটা সবসময় 1 করতে হবে। 1 ওটাও তো করতে পারি, মানে এটা ধরেও তো করা যাবে, কোনটা? মানে এ পয়েন্টটা ধরেও একদম তো করা যাবে। একদম এ পয়েন্ট ধরেও করতে পারবি, তাও তো কম হবে। একই আসবে, একই আসবে, তাহলে তোর দেখবি রিঅ্যাকশন অ্যাট এর ভ্যালুটাই আসবে, ঠিক আছে। তোরা এইটা এইভাবে কর, আর একটা এমনি সাপোর্ট রিঅ্যাকশন দিয়ে সেই ফর্মুলা করে কর, একই হবে। আমাদের সাপোর্ট রিঅ্যাকশন করে করতে গেলে দেখবি অনেক ক্যালকুলেশন করতে হয়। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামে শুধু এই করলি, এই 1 দিয়ে ফ্যাক্টরে করলি, এর ফ্র্যাকশনটা বার করলি, বার করলে গুণ করে দিলি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এইটা আমাকে বলতো, তাহলে এটা কত হচ্ছে দেখ, 1/9 হচ্ছে, তাই তো, এটা 1 মিটার বাই টোটালটা হচ্ছে 9 মিটার। আচ্ছা এইটা কত হচ্ছে বলতো, 5/9 হচ্ছে, তাই তো। এখন দেখ ইউডিএল যদি থাকে তাহলে হচ্ছে ইউডিএল এর ইনফ্লুয়েন্স যেটা হয় সেটা হচ্ছে এই পুরো, পাঁচটা কোথায় গেল স্যার? এই যে 1 মিটার প্লাস 4 মিটার, ও ঠিক আছে, ডি পয়েন্ট পর্যন্ত লেন্থটা। হ্যাঁ। তাহলে এবার দেখ ইউডিএল যখন থাকবে তখন হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা পুরো এরিয়াটা আমাদের নিতে হয়, ঠিক আছে। ইনফ্লুয়েন্স ডায়াগ্রামের ক্ষেত্রে ইউডিএল যখন হয় তখন হচ্ছে পুরো এই জায়গাটাকে নিতে হয়, তার মানে কি রিঅ্যাকশন অ্যাট বি ইজ ইকুয়াল টু কি হবে, এই যে টোটাল লোডটা আছে ইনটু হচ্ছে এরিয়া অফ সিডি ট্র্যাপিজয়েডাল, ট্র্যাপিজিয়াম, সিডি এটা তো সি ড্যাশ নাম দিয়ে দিই, সি ড্যাশ এটা ডি ড্যাশ, ঠিক আছে, সিডি সিডি ডি ড্যাশ আর সি ড্যাশ, ঠিক আছে। তাহলে এটা একটা ট্র্যাপিজিয়াম, তাহলে দেখ ভ্যালু কত হচ্ছে 60 ইন্টু ট্র্যাপিজিয়ামের এরিয়া কত হয় বল, এটা কত 4, হাইট বাই 2 ইন্টু 1/9 প্লাস 5/9, ঠিক আছে। তাহলে দেখ হচ্ছে 60 ইন্টু হচ্ছে 2, ওপরে হচ্ছে দেখ 6/9, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আর এটা করলে হচ্ছে 3 দুগুণে 6, তাই তো। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ভ্যালু হচ্ছে দেখ 80 কিলোনিউটন। এবার এইটা তোরা এমনি ক্যালকুলেট করে দেখ, 80 কিলোনিউটনই আসবে, ঠিক আছে। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের বেসিক ফান্ডাটা হচ্ছে এইটা, সাপোর্ট রিঅ্যাকশন বার করার বেসিক ফান্ডা, ঠিক আছে। এটা তো গেল সাপোর্ট রিঅ্যাকশন, এরপর শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও আছে, সেগুলো হচ্ছে আমরা পরে পড়াবো। আমাদের এখন যেটা কোশ্চেনে দিয়েছে আগে সেইটা আমরা আগে দেখি।
বলেছে দ্য অর্ডিনেট অফ ইনফ্লুয়েন্স লাইন ফর এ লেফট সাপোর্ট রিয়াকশন, লেফট সাপোর্ট মানে এ পয়েন্টের রেসপেক্টে আমাদের করতে বলেছে, অফ এ সিম্পলি সাপোর্টেড বিম উইথ অ্যান ওভারহ্যাং অন দ্য লেফট আর 1 and 1.2 at the left support point and at free end respectively। ঠিক আছে, তাহলে এইখানে কোশ্চেনটা যেটা বলেছে, কোশ্চেনটা একটু বুঝতে হবে। বলছে এটা কত নম্বর কোশ্চেন? কোশ্চেন 124। বলছে যে এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, ইনফ্লুয়েন্স লাইন ফর এ লেফট সাপোর্ট রিয়াকশন, মানে আমাকে এই এ পয়েন্টেরটা বার করতে বলেছে আর এ পয়েন্টেরটা বার করতে বলেছে, of a simply supported beam with an overhang on left one and 1.2 at the left support point and free end respectively, the span of the beam। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে এরা ইনফ্লুয়েন্স লাইনের ভ্যালুটাই বলে দিয়েছে। ভালো করে জিনিসটা দেখ, বলছে যে এই লেফট সাপোর্টের রেসপেক্টে আমার এই যে ইনফ্লুয়েন্স লাইনটা হচ্ছে, এখানে হচ্ছে আমার এই সাপোর্টটা কিছুটা ওভারহ্যাং হয়ে আছে। ঠিক আছে, এই সাপোর্টটা কিছুটা ওভারহ্যাং হয়ে আছে, যার ফলে এর যে ইনফ্লুয়েন্স লাইনটা সেইটা হচ্ছে এইখান পর্যন্ত আমাদের যাচ্ছে, যেখানে হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে 1 আর এই ভ্যালুটা হচ্ছে 1.2। তাহলে বলছে যে এই ওভারহ্যাঙ্গের লেন্থটা কত, এই লেন্থটা আমার বলে দিয়েছে 5 মিটার। তাহলে এই লেন্থটা আমার কত, এটা আবার তো নিজেরাই পারবি, কোশ্চেনটা যদি একবার বুঝে নিতে পারিস তাহলে তো পারবি। এবার বলতো কি হবে, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে কর। সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে করলে কত হচ্ছে রে, দেখ 5 বাই x প্লাস 5 6 ইজ ইকুয়াল টু 1 বাই 1.2, এটাই তো। তাহলে 5 ইন্টু এ হচ্ছে এটা কত, 6 ইজ ইকুয়াল টু x প্লাস 5, তাহলে x ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, ওভারহ্যাং এর লেন্থ 1 মিটার হচ্ছে, 1 মিটার আসছে। তোদের কত আসছে? হ্যাঁ স্যার 1 মিটার। বোঝা গেল কিভাবে করলাম? বলে দিন স্যার। আরে সিমিলার ট্রায়াঙ্গেলেরই এই দেখ ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা, ইনফ্লুয়েন্স লাইনের কনসেপ্টটা বুঝতে পেরেছিস তো? সবাই আগে বল। হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার বলছে কি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামে হচ্ছে সাপোর্টে সবসময় ভ্যালুটা আমরা বলেছি 1 হবে। এবার বলে যে সাপোর্টটা কিছুটা ওভারহ্যাং আছে, তাহলে ওভারহ্যাং এর দিকের যে ভ্যালুটা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা এটা তো বাড়তে থাকবে। বলছে এইখানে যে ভ্যালুটা সেইটা হচ্ছে 1.2 আর এটা হচ্ছে 1, তাহলে বলছে যে এই ওভারহ্যাং এর এই এক্সট্রা ডিসটেন্সটা কত, যার ফলে এখানে 1.2 হচ্ছে। তাহলে দেখ সিমিলার ট্রায়াঙ্গেলে আমরা কি জানি, এইটা বাই এইটা রেশিও মানে হচ্ছে এই লেন্থ বাই এই টোটাল লেন্থটার রেশিও, সেটাই করেছি। দেখ 1 বাই 1.2 ইজ ইকুয়াল টু 5 বাই 5 প্লাস x, এবার সেখান থেকে আমরা x বার করে নিয়েছি, x ইজ ইকুয়াল টু 1 মিটার। সব কটা কোশ্চেনই কিন্তু আমাদের করা উচিত। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 1 মিটার। এর বল এটাকে পড়, মূলি পড়। At the location of an intermediate simple support of a continuous beam, the corresponding conjugate beam will have বল কি হতে পারে? ও কনজুগেট বিম দিয়েছে, তোদের কনজুগেট বিম এখনো করাইনি না? বেশ, এটা একটু লিখে রাখ, এটা একটু লিখে রাখ। এটা কত নম্বরের কোশ্চেন রে? 125। বলছে যে যদি একটা লোকেশনে ইন্টারমিডিয়েট সিম্পলি সাপোর্ট অফ এ কন্টিনিউয়াস বিম, একটা কন্টিনিউয়াস বিমে যদি মাঝে যদি কোনো সিম্পলি সাপোর্টেড বিম থাকে, করেসপন্ড টু কনজুগেট বিমে ওটাকে কি হিসাবে ধরা হবে? সিম্পলি সাপোর্ট, ফিক্সড সাপোর্ট, ফ্রি এন্ড, ইন্টারমিডিয়েট হিঞ্জ।
ঠিক আছে? তো একটা কনজুগেট বিমের ক্ষেত্রে কোনটাকে কি ধরা হয় সেটা আমরা একটু লিখে নেব। এটা লিখে নে। এটা বলে যাচ্ছি, এটা লিখে নে। কনজুগেট বিমের ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? দুটো জিনিস হয়, একটা হচ্ছে রিয়েল বিম আর একটা কনজুগেট বিম। রিয়েল বিম যখন হয় তখন আমরা কি ইমাজিন করি, আর কনজুগেট বিম যখন হয় সেই বিমটাকে আমরা কিভাবে ইমাজিন করি। রিয়েল বিম আর হচ্ছে লেক কনজুগেট বিম। রিয়েল বিম ফার্স্ট স্টেটটা হচ্ছে ধর রোলার সাপোর্ট আছে, রোলার সাপোর্ট। ঠিক আছে? সাপোজ ধর এই হচ্ছে আমার একটা বিম, এর সাপোর্টটা হচ্ছে আমার এরকম রোলার আছে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কনজুগেট বিমের ক্ষেত্রে সেটা কিন্তু রোলার অথবা হিঞ্জ যে কোনো একটা আমাদের ধরতে পারি। ঠিক আছে? রোলারও হতে পারে অথবা হিঞ্জও আমরা ধরতে পারি। 1 নম্বর। যদি সেটা হিঞ্জ সাপোর্ট হয়, হিঞ্জ সাপোর্ট যদি হয়, ঠিক আছে, তাহলে যদি হয় এটা হচ্ছে ধর হিঞ্জ আছে, তাহলেও কিন্তু এই জিনিসটাই করা যায়। এটা হিঞ্জও ধরা যায় অথবা এটা রোলারও ধরতে পারি। 3 নম্বর হচ্ছে যদি ফ্রি এন্ড থাকে। যদি ফ্রি এন্ড থাকে, ধর সাপোজ আমার কোনো একটা লোড আছে, এর লোডটা ধর এই সাইনটা মানে হচ্ছে এইদিকে কন্টিনিউয়াস আছে, এই দিকটা তো ফ্রি আছে। ঠিক আছে? তাহলে যেখানটা ফ্রি থাকবে সবসময় সেই জায়গাটা হচ্ছে ফিক্সড হয়ে যায়। ঠিক আছে? ফ্রি এন্ড হচ্ছে ফিক্সড হয়ে যায়, এটা মনে রাখতে হবে। ফ্রি এন্ড থাকলে সেটা হচ্ছে ফিক্সড হয়, আবার যদি ফিক্সড এন্ড থাকে সেটা হচ্ছে আমাদের ফ্রি ধরা হয়। ফিক্সড এন্ড হলে অর্থাৎ হচ্ছে এখানে ধর ফিক্সড এন্ড আছে, এটাকে আমাদের ফ্রি এন্ড করে দিতে হবে। ঠিক আছে? এটাকে তখন ফ্রি করে দেওয়া হবে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, ছোটখাটো জিনিস। 5 নম্বরে হচ্ছে যদি ইন্টারমিডিয়েট সাপোর্ট থাকে। ইন্টারমিডিয়েট সাপোর্ট, যেটা আমাদের কোশ্চেনে দিয়েছে। ঠিক আছে? ধর আমার এরকম এই বিমটা কন্টিনিউয়াস হচ্ছে, এর মাঝে ধর কোনো একটা রোলার আছে। ঠিক আছে? যদি এরকম টাইপের হয় সেই জিনিসটা হচ্ছে তোর কনজুগেট বিমে ইন্টারনাল হিঞ্জ হিসেবে কাজ করবে। ইন্টারনাল হিঞ্জ হিসেবে কাজ করবে অর্থাৎ কি, এই হচ্ছে বিম আছে কন্টিনিউয়াস বিম, এইখানে হচ্ছে এই রোলার সাপোর্টটা তখন ইন্টারনাল হিঞ্জ হয়ে যায়। ঠিক আছে? আবার এর উল্টোটাই হবে, যদি এখানে ইন্টারনাল হিঞ্জ থাকে, ধর এই হচ্ছে বিম, এখানে ইন্টারনাল হিঞ্জ আছে, তখন হচ্ছে এইখানে যখন আমরা ক্যালকুলেশন করব তখন কিন্তু এটাকে ইন্টারনাল সাপোর্ট হিসেবে ক্যালকুলেট করব। ঠিক আছে? তাহলে কোশ্চেনে আমরা এবার ফিরে আসি। এবার আমাকে বল, এখানে দেখ ইন্টারমিডিয়েট সাপোর্টে কি বলেছে, কন্টিনিউয়াস বিমে ইন্টারমিডিয়েট সাপোর্ট আছে, সিম্পল সাপোর্ট আছে, তাহলে এটা কি হবে বল, কোন অপশনটা হবে? হয় শুনতে পাচ্ছিস? স্যার ইন্টারমিডিয়েট হিঞ্জ হবে। ইন্টারমিডিয়েট হবে। তাহলে ইন্টারমিডিয়েট হিঞ্জ হবে। ইন্টারমিডিয়েট সিম্পল সাপোর্ট থাকলে ইন্টারমিডিয়েট হিঞ্জ হয়, তাই তো? হ্যালো, বল। রাতের দিকে, হ্যাঁ বলছিল। কে?
ওই লজ্জাতে করে ফেলেছে নাকি? বুঝতে পেরেছি। আচ্ছা শোন না, আমি ক্লাস নিচ্ছি, তোকে 9টার পর ফোন করি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখ। দেখ এই আমরা এই 4টে কোশ্চেন করলাম, 4টে 5টা কোশ্চেন করলাম, 4টে 5টা কোশ্চেন কিন্তু আমাদের অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হলো, হলো কি না? হয়েছে রে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ এবার স্যার। এবার আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কানিজ মেথড। ঠিক আছে, এইটা আমার আইডিয়া নেই। কানিজ মেথড স্লোপ ডিফ্লেকশন মেথডে এটা একটু দেখতে হবে, দাঁড়া। সে কোন চ্যাপ্টারের মধ্যে পড়ে? কি সে কানিজ মেথড এটা কোন তো slow deflection ই হবে, বাকিগুলো তো জানার ইচ্ছা নেই। distribution unknown fixed movement structural adjustment joint rotation contribution method গণেশ মেথডটা রোটেশন কন্ট্রিবিউশন মেথডে আছে, কিন্তু পয়সা দেওয়া নেই তো আনতে। রোটেশন কন্ট্রিবিউশন তো স্ট্রাকচারাল অ্যানালিসিসের জিনিস। এক মিনিট দাঁড়া, এটা আমার কাছেও পুরোপুরি নতুন। সাতশো সতেরো। একটু উৎপল নেই কেন? গেছে, এটা আমি পাচ্ছি না, এটা দেখতে হবে। ঠিক আছে, এটা তাহলে গোলমার্ক করে দিই। এবার এটা বল, গ্রিড চেম্বার ইজ প্রোভাইডেড টু রিমুভ। গ্রিড চেম্বার কেন ইউজ করা হয় বলতো? চারিটা হবে, হ্যাঁ চারিটা হবে। বল, গ্রিড চেম্বার কেন ইউজ করা হয় বল। স্যার ওই বাবুল আলাদা করার জন্যই তো, যেগুলো একটু ফ্লোটিং পার্টিকেলস থাকে ওগুলোকে আলাদা করার জন্য। আমাদের সিওয়েজ যে ট্রিটমেন্ট, এটা কত নম্বর কোশ্চেন? 127। সিওয়েজের যে ট্রিটমেন্ট প্রসেসটা, এটা একটু জটিল প্রসেস, তাই তো? প্রথমে কি হয়? প্রথমে হচ্ছে আমাদের স্ক্রিনিং হয়, তাই তো? স্ক্রিনিং এ কি করা হয়? লার্জ ফ্লোটিং সাবস্টেন্স রিমুভ করা হয়, তাই তো? দাঁড়া, এটা একটা ভালো করে চার্ট করে দিই। এই চার্টটা মনে রাখলেই দেখবি পুরো ট্রিটমেন্ট সিওএজ এর পুরো এটা মনে থাকবে। তোমাকে যেটা একটা চার্ট বানানো আছে। ঠিক আছে, প্রথমে হচ্ছে স্ক্রিনিং হয়। স্ক্রিনিং এ লার্জ ফ্লোটিং ম্যাটার গুলোকে, সাবস্টেন্স গুলোকে হচ্ছে আমাদের রিমুভ করা হয়। ঠিক আছে, তারপর কি হয়? তারপরে প্রসেসটা কি? তারপরে প্রসেসটাকে আমাদের বলা হয় গ্রিড চেম্বার। গ্রিড চেম্বার, এতে কি করা হয়? এতে লিখে রাখ, হেভি রিমুভ হেভি সেটেলেবল ইনঅর্গানিক
সলিড। ঠিক আছে, এটা গেল আমাদের, হ্যাঁ হ্যাঁ রেকর্ড করছি। এটা হলো গ্রিড চেম্বার। ঠিক আছে, এরপর কি থাকে? এরপর থাকে হচ্ছে আমাদের স্কিমিং ট্যাঙ্ক, তাই তো? একটা বেসিক তোর স্কিমিং ট্যাঙ্ক। স্কিমিং ট্যাঙ্ক কি করে রে? কে বলতে পারি বল? ফ্যাট দূর করে। কে? স্কিমিং ট্যাঙ্ক যেটা করে, অয়েল ফ্যাটি যেগুলো থাকে সেগুলোকে রিমুভ করে। রিমুভ ফ্যাট অ্যান্ড গ্রিস। যে তৈলাক্ত যে জিনিসগুলো যদি ধর সিওয়েজে কি হয়, অনেকের তো মল মূত্র থেকে শুরু করে খাবারের সব ফ্যাট ফ্যাট অনেক কিছু তো থাকে, তো ওর মধ্যে কি অনেক সময় তৈলাক্ত জিনিসগুলো থাকে, তো সেইগুলোকেই হচ্ছে রিমুভ করা হয় স্কিমিং ট্যাঙ্কে। এরপর কি আসে বল? এরপর যেটা আসে সেটা হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। সেডিমেন্টেশন ট্যাঙ্ক। সেডিমেন্টেশন ট্যাঙ্কটা এইখানে না দিয়ে নিচের দিকে দিই, তাহলে ছকটা করতে আমাদের সুবিধা হবে। দাঁড়া, এইখানটা না দিয়ে এই নিচেটা। এরপর যেটা আসে সেটা হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। সেডিমেন্টেশন ট্যাঙ্ক। ঠিক আছে, এ কি করে? রিমুভ সাসপেন্ডেড সেটেলেবল অর্গানিক। ভালো করে এই নামগুলো মনে রাখতে হবে। ইনঅর্গানিক গুলো হচ্ছে রিমুভ হচ্ছে গ্রিড চেম্বারে, অর্গানিক হচ্ছে তোর এতে হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্কে। ঠিক আছে, ঠিক আছে। এবার এই সেডিমেন্টেশন ট্যাঙ্ক হচ্ছে আমাদের দু ধরনের দেখতে পাই। কি কি ধরনের দেখতে পাই সেডিমেন্টেশন ট্যাঙ্ক? একটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের বাথরুমে সবাইদের হাউস হোল্ডই দেখতে পাই, সেপটিক ট্যাঙ্ক। আর একটা কি ইনহপ ট্যাঙ্ক, তাই তো? ইনহপ ট্যাঙ্ক। ঠিক আছে, সেপটিক ট্যাঙ্কটা হচ্ছে ছোট ধরনের ট্যাঙ্ক, ইনহপটা হচ্ছে একটু বড় সাইজের ট্যাঙ্ক হয়, এবং এটা হচ্ছে মডার্ন ইউজে অনেক কিছু ইউজ করা হয়। ঠিক আছে, তো এবার সেডিমেন্টেশন ট্যাঙ্কের পর হচ্ছে আমাদের বায়োলজিক্যাল যে ট্রিটমেন্টটা হয়। ঠিক আছে, কি হয়? ফার্স্ট যেটা হচ্ছে আমাদের করতে হয় ফ্লকুলেশন আর কোয়াগুলেশন করতে হয়। কেমিক্যাল ফ্লকুলেশন আর সেডিমেন্টেশন। ঠিক আছে, মানে ওর সাথে কেমিক্যাল কিছু মেশানো হয় এবং সেটাকে সেডিমেন্ট করা হয়, তাই তো? তাহলে কেমিক্যাল ফ্লকুলেশন অ্যান্ড সেডিমেন্টেশন। ঠিক আছে, এবার এই যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে অনেকগুলো ধরনের প্রসেসের হয়। ঠিক আছে, এই যে কেমিক্যাল ফ্লকুলেশন অ্যান্ড সেডিমেন্টেশন, এটা হচ্ছে অনেক ধরনের প্রসেসে হয়। ঠিক আছে, কি কি ধরনের হয়? আমাদের ট্রিকলিং ফিল্টার হচ্ছে এখানে ইউজ করা হয়। ঠিক আছে, ফ্লকুলেশন সেডিমেন্টেশনের যে প্রসেসটা, তার মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো প্রসেস করা হয়। এই কেমিক্যালি যে এটা, তার মধ্যে যে যে প্রসেসগুলো করতে পারি, সেই প্রসেসগুলোর আমরা নামগুলো একটু লিখবো। ফার্স্ট হচ্ছে লেখ লো রেট ট্রিকলিং ফিল্টার। লো রেট
ট্রিকলিং ফিল্টার, দ্বিতীয় নম্বরে লেখ হাই রেট ট্রিকলিং ফিল্টার, অথবা করা হয় অ্যাক্টিভেটেড স্লাজ ট্রিটমেন্ট, অথবা অক্সিডেশন পন্ড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চারটে মেথড হচ্ছে মেনলি হয় কেমিক্যালি, ওর মধ্যে কেমিক্যাল দেওয়ার পর ওই জিনিসটাকে হচ্ছে সেটেল করতে দেওয়া হয় এই চারটে প্রসিডিওরের মাধ্যমে। যেরকম টাইপের হচ্ছে তোর ম্যাটার থাকবে তার উপর ডিপেন্ড করে হচ্ছে এই মেথডগুলো আমাদের করা হয়। ঠিক আছে, যেমন লো রেট যেটা হচ্ছে তোর সেডিমেন্টেশনে যেটা করা হয়, এটা হচ্ছে তোর মানে খুব মানে কি বলবো, মানে একদম খুব বালির যে এটা স্তরটা থাকে খুব ঘন হয়। হাই রেটের ক্ষেত্রে একটু হালকা হয় কিন্তু প্রসিডিওরটা অনেক বেশি হয়। ঠিক আছে, এই অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসে কি হয়, এর মধ্যে হচ্ছে তোর বাতাস, ফ্রি অক্সিজেন হচ্ছে তোর জলের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয়। ঠিক আছে, ফলে কি হয়, ওর মধ্যে যে স্লাজগুলো থাকে সেইগুলো হচ্ছে অক্সিডাইজ হয়ে নিচে সেটেল হতে থাকে। ঠিক আছে, আর অক্সিডেশন পন্ডের কাজটাও ঠিক অনেকটা এরকম। অক্সিডেশন পন্ড তোরা নিশ্চয়ই সবাই দেখেছিস, ওই নিউটাউনের দিকে যেতে দেখবি, ওই নিকো পার্কের পিছন দিকটা দেখবি প্রচুর বড় বড় পুকুর আছে, দেখেছিস তো সবাই নিউটাউনে? ওই আমাদের ওই এতে রে, ওই কি যেন জায়গাটার নাম, ওই নিকো পার্ক, তারপর হচ্ছে সায়েন্স সিটির পিছনের দিকটা নিশ্চয়ই সবাই দেখেছিস, প্রচুর যে বড় বড় দিঘির মতো পুকুর থাকে না? হ্যাঁ স্যার, তো ওইগুলো কলপুরের ওই দিকটাই যেটা। হ্যাঁ, ওইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিডেশন পন্ড। মানে ধর পুরো কলকাতার যে স্লাজগুলো আছে, ওই স্লাজগুলো ওই পুকুরে এসে জমা হয়, পুকুরের মধ্যে ওই জিনিসটা সেটেল হয়, সূর্যের আলোতে অক্সিডাইজ হয়ে পুরো রিয়াকশন করে পুরো ফ্রেশ ওয়াটার ওরা বার করে। ঠিক আছে, তো এই পুরো সবকটা প্রসিডিওর হওয়ার পর হচ্ছে, যে কোনো একটা প্রসিডিওর হওয়ার পর ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে আমাদের ফিল্ট্রেশন, এই ক্লোরিনেশন। ঠিক আছে, কারণ ওই জলটার মধ্যে অনেক কিছু ব্যাকটেরিয়া ফ্যাক্টেরিয়া থাকে, তাই তো, সেই জন্য ক্লোরিনেশন করতে হয় ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য। ঠিক আছে, এই ক্লোরিনেশন হয়ে গেলে তারপর ওই জলটাকে আবার রিইউজের জন্য আমরা ট্রিটমেন্টে ওই জলটা খাওয়ার জন্য আবার ইউজ করতে পারি। ভাব, যে জলটা হচ্ছে তোর এত নোংরা জল, এত সেই জলটাকে আবার খাওয়ার জন্য আমরা ইউজ করে ফেলছি। ঠিক আছে, তো এই এতগুলো প্রসিডিওর থাকে। হ্যাঁ, নিচে লিখে দেন যে ব্যাকটি। আচ্ছা, ক্লোরিনেশনের পর লিখে দে ইউজড ফর, না শুধু এটা লিখে দে ফ্রি ওয়াটার, লিখে দে ফ্রি সেফ ওয়াটার। ঠিক আছে, তো এইখানে যে কোশ্চেনটা আসছে সেটা তাহলে এবার আমাকে বল, গ্রিট চেম্বারটা কিসের জন্য করা হয়? ফ্যাটি অ্যাসিড কিসে রিমুভ হয়? কিসে পড়লাম? স্কিমিং। স্কিমিং, SKIMMING, স্কিমিং ট্যাঙ্কে হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড হয়। অর্গানিক সাবস্টেন্স কোথায় হয়? সেডিমেন্টেশন। ঠিক আছে, ফ্লোটিং সলিড কোথায় হয়? ইনঅর্গানিক সাবস্টেন্সটা হচ্ছে সবসময় মনে রাখবি গ্রিট চেম্বার। আর ফ্লোটিং সলিড ভাসমান সেগুলো হচ্ছে স্ক্রিনিং এ, তাই তো, সরফাস্ট। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল ইনঅর্গানিক সাবস্টেন্সেস। অডিওটা অফ কর। বেশ, নেক্সট কোয়েশ্চেনটা বল, the number of degree of freedom at each joint of a plane truss। একটা প্লেন ট্রাস মানে কি? প্লেন ট্রাস মানে কি?
বল একটা প্লেন ট্রাস মানে কি? প্লেন ট্রাস কোনো সাপোর্ট থাকবে না না, প্লেন ট্রাস জিনিসটাকে কিরকম দেখতে দেখ। মানে কি স্যার যেটা ওই দুটো ইকুয়েশন দিয়ে সলভ করা যাবে ওটাকে Yes. প্লেন ট্রাস বলবো? ইয়েস, প্লেন ট্রাস হচ্ছে 2 ডাইমেনশনাল ফ্রেমওয়ার্ক। প্রথমে হচ্ছে তো 2D স্ট্রাকচার হবে। প্রিজমেটিক মেম্বার মানে হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড থাকবে, এন্ড ফ্রিকশনলেস হিঞ্জ জয়েন্ট। ঠিক আছে, মানে একদম সামান্য যে আমাদের স্ট্রাকচারে যে ত্রিভুজ আকারের যে ট্রাস্টের যে সাইজগুলো হয়, এই ধরনের সাইজগুলোকে বলা হয় প্লেন ট্রাস। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব প্লেন ট্রাস। কমপ্লেক্স ট্রাসগুলো হচ্ছে যেগুলো 3D ট্রাস টাইপের হয়ে গেলে সেগুলো হচ্ছে কমপ্লেক্স ট্রাস। এই যে এইগুলো হচ্ছে প্লেন ট্রাস বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে? দু ধরনের জিনিস হয়, একটা হচ্ছে প্লেন ট্রাস, একটা হচ্ছে প্লেন ফ্রেম, তাই তো? প্লেন ফ্রেমটা কি হয়? 3D স্ট্রাকচার হয়, তাই তো? এটা কোশ্চেন নাম্বার কত? 128। প্লেন ট্রাস এটা হচ্ছে সবসময় 2D ট্রাস হয়, তাই তো? আর হচ্ছে কি বললাম, আর একটা কি বললাম, প্লেন Plain. Plain. প্লেন ট্রাস বললাম, আর কি বললাম রে? Plain frame বললেন। ফ্রেম, ফ্রেম। আর এটা হচ্ছে প্লেন ফ্রেম। প্লেন ফ্রেম যখন বলবে তখন হচ্ছে 2D ফিক্সড যে এন্ডগুলো হয়, ঠিক আছে? 2D ফিক্সড এন্ডগুলো। তো প্লেন ট্রাসের ক্ষেত্রে কি হয়? প্লেন ট্রাসের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে এই এগুলো হয়, এর মধ্যে হচ্ছে সবসময় হিঞ্জ থাকে, তাই তো? আর ফিক্সড এর ক্ষেত্রে কি, সেই এর যে এন্ডগুলো, এদের যে জয়েন্টগুলো, এগুলো হচ্ছে সবকটা হচ্ছে হিঞ্জ হয়। এদের যে জয়েন্টগুলো, এইগুলো হচ্ছে সবসময় প্লেন ট্রাসের ক্ষেত্রে হিঞ্জ হয়, তাই তো? আর ফিক্সড এর ক্ষেত্রে এই ট্রাসের যে জয়েন্টগুলো হয়, এগুলো সবসময় ফিক্সড হয়, তাই তো? এই হচ্ছে মেন ডিফারেন্স। ঠিক আছে, এবার ডিগ্রি অফ ফ্রিডম কাকে বলে? কিরে, আমাদের যে কন্ডিশনগুলো হচ্ছে সামেশন অফ হরাইজন্টাল ফোর্স, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আর সামেশন অফ মুভমেন্ট, এই সবকটাকে হচ্ছে স্যাটিসফাই করবে, সেই জিনিসটাকেই হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডমের অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, ট্রাসে তো মুভমেন্ট তো থাকে না হ্যাঁ? ট্রাসে তো মুভমেন্ট হয় না হয় না তো, ট্রাসের ক্ষেত্রে মুভমেন্ট তো হয় না। আমাদের দেখ এই যে তো 2 ডাইমেনশন প্লেস 2 ডিগ্রি অফ ফ্রিডম, হ্যাঁ আমাদের এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এর ক্ষেত্রে কটা ফ্রিডম আমরা বললাম কি, একটা সাপোর্টের ক্ষেত্রে বা একটা স্ট্রাসের ক্ষেত্রে তিনটে মেনলি এই কন্ডিশনকে আমাদের স্যাটিসফাই করতে হয়। সামেশন অফ এফএক্স, সামেশন অফ এফআই, সামেশন অফ মুভমেন্ট। তো এই ফিক্সড এন্ডের ক্ষেত্রে দেখ একটা, দুটো, মুভমেন্ট, তিনটেই হয়, তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম কত? 3। আর ফিক্সড এর ক্ষেত্রে কি হয়? শুধু হরাইজন্টাল ফোর্স আর ভার্টিক্যালটা ফোর্স হয়, মুভমেন্ট তো কোনো কিছু কাজ করে না। তাহলে কি এর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হয়ে যাচ্ছে 2। ঠিক আছে, সেই জন্য হচ্ছে প্লেন ট্রাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে সবসময় 2 হয়, এটা মনে রাখবি। স্যার লাস্টটা একবার বলুন তো স্যার, ছবিটা বের করুন, লাস্টটা একবার বলুন, এটা মুভমেন্টটা দেখালেন। একটা ধর কি কি ধরনের ট্রাস হয় আমাদের, ধর ট্রাস দু প্রকারের হয়, একটা 2D ট্রাস, একটা 3D ট্রাস, তাই তো? ট্রাস হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে 2D, একটা 3D, তাই তো? 2D ট্রাস কিরকম? এই ধরনের ট্রাসটা হচ্ছে আমাদের 2D, তাই তো? 3D কিরকম? 3D হচ্ছে আমাদের 3D ডায়াগ্রাম থাকবে, এটা হচ্ছে 3D ট্রাস, তাই তো? আর ফ্রেম হচ্ছে সেই একই, ফ্রেমের ক্ষেত্রেও দুটো, 2D একটা 3D, এটা হচ্ছে 2D, এটা হচ্ছে 3D। 2D এর ক্ষেত্রে কি হবে? ফ্রেমটাকে আমরা এইভাবে দেখবো, এই পুরোটা হচ্ছে ফিক্সড হয়, এর মধ্যে কোনো হিঞ্জ থাকে না। 3D এর ক্ষেত্রেও এরকম, এটা হচ্ছে পুরো ফিক্সড হয়, হিঞ্জ হয় না। এবার এর ক্ষেত্রে দেখ, এই ট্রাস্টের যে কোনো একটা পয়েন্টকে ধর, এর ক্ষেত্রে কটা লোড স্যাটিসফাই করছে? হরাইজন্টাল ভার্টিক্যালটা করছে। লেফট ফ্রিডম কত? 2। এর ক্ষেত্রে কি হচ্ছে দেখ, সামেশন অফ হরাইজন্টাল, ভার্টিক্যাল আর জেড ডাইরেকশন, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম এখানে 3।
এর ক্ষেত্রে কি হচ্ছে দেখ, সামেশন অফ হরাইজন্টাল, ভার্টিক্যাল আর মুভমেন্ট, তিনটি হচ্ছে হরাইজন্টাল, ভার্টিক্যাল আর মুভমেন্ট। তাহলে এর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম 3। এর ক্ষেত্রে দেখ ভার্টিক্যাল, হরাইজন্টাল, জেড ডিরেকশন, এক্স ডিরেকশনে মুভমেন্ট, ওয়াই ডিরেকশনে মুভমেন্ট, জেড ডিরেকশনে মুভমেন্ট, জেড ডিরেকশন, মানে এর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 6 তখন। ঠিক আছে, যতগুলো কাজ করতে পারবে তার ফ্রিডম হচ্ছে তত সংখ্যা। ঠিক আছে, তো এইগুলো একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? 128 পর্যন্ত আমি করে দিলাম। নেক্সট দিন হচ্ছে পরেরটা হচ্ছে এগুলো তোরা একটু বুঝে বুঝে সলভ কর। ঠিক আছে, আমি একা একা করাতে গেলে অনেক কনসেপ্ট হয়তো ক্লিয়ার হচ্ছে, এবার নিজেরাও একটু প্র্যাকটিস কর। ঠিক আছে, তাহলে জিনিসগুলো দেখবি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে।